আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। বায়োলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অ্যারিস্টটল। বায়োলজি শব্দটি দুটি অংশ নিয়ে গঠিত, বায়োস এবং লজস। বায়োস শব্দের অর্থ হলো জীবন এবং লজস শব্দের অর্থ হলো জ্ঞান। অর্থাৎ বায়োস এবং লজস এই দুটি সমন্বয়ে গঠিত জীববিজ্ঞান। মেইনলি জীববিজ্ঞানের দুটি শাখা রয়েছে। একটি হলো ভৌত শাখা এবং অপরটি হলো ফলিত শাখা। যে শাখায় প্রায়োগিক দিক থেকে তাত্ত্বিক দিকটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে বলা হয় ভৌত শাখা, এবং যে শাখায় প্রায়োগিক দিকটাই ইম্পোর্টেন্ট তাকে বলা হয় ফলিত শাখা। ভৌত শাখার বিভিন্ন উপশাখা রয়েছে, যেমন অঙ্গসংস্থান, কোষবিদ্যা, বায়োজিওগ্রাফি, বাস্তুবিদ্যা, শরীরবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা ইত্যাদি। আবার প্রায়োগিক দিক অর্থাৎ ফলিত শাখা, এখানে বিভিন্ন উপশাখা রয়েছে, যেমন মৎস্যবিজ্ঞান, পরিসংখ্যানবিদ্যা, পরজীবীবিদ্যা, জীবাশ্মবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ইত্যাদি। বলেন তাহলে আমরা প্রথমে ভৌত শাখাগুলোর কি কি প্রায়োগিক দিক আছে বা এগুলো কি নিয়ে কাজ করা হয় এগুলো আমরা দেখে আসি। অঙ্গসংস্থান, মরফোলজি, প্রাণী এবং উদ্ভিদের গঠন এবং অঙ্গ-প্রত্যঙ্গের বিন্যাস নিয়ে অধ্যয়ন করা হয়। শ্রেণীবিন্যাসবিদ্যা অর্থাৎ ট্যাক্সোনমি, জীবজগৎকে জীবজগতের ভাগ, শ্রেণী এবং বিভিন্ন গোত্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় শ্রেণীবিন্যাসবিদ্যায়, যাকে ট্যাক্সোনমি বলা হয়। শারীরবিদ্যা অর্থাৎ জীবের শরীরের বিভিন্ন কাজকর্ম এবং প্রক্রিয়া ইত্যাদি নিয়ে অধ্যয়ন করা হয়। হিস্টোলজি, জীবের কোষ এবং টিস্যুর গঠন এবং তাদের ক্রিয়াকলাপ ইত্যাদি নিয়ে অধ্যয়ন করা হয়। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, ভ্রূণের প্রজনন এবং ভ্রূণের বিকাশ ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। কোষবিদ্যা, কোষের গঠন, প্রক্রিয়া এবং কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা, জীবের বংশগত বৃদ্ধি, উত্তরাধিকার নিয়ে বিজ্ঞান, এটাকে বলা হয় বংশগতিবিদ্যা। এখানে আরো অনেক আছে, এগুলো চাইলে আপনারা পড়লেই বুঝবেন। এরপর আমরা ফলিত শাখা অর্থাৎ প্রায়োগিক দিকে চলে আসি। এখানে প্রথমত আছে মৎস্যবিজ্ঞান। এখানে মাছ এবং সামুদ্রিক জলজ প্রাণী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। জীবপরিসংখ্যানবিদ্যা, জীববিজ্ঞানের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি, সাইটের জীববিজ্ঞান এবং তাদের প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। জীবাশ্মবিদ্যা অর্থাৎ প্যালিওন্টোলজি, জীবাশ্মের মাধ্যমে জীবজগতের অতীত, ইতিহাস এবং বিবর্তন অধ্যয়ন করা হয়। জীবাশ্ম বলতে আমাদের পূর্ববর্তী এই এই পৃথিবীতে পূর্ববর্তী যেসব প্রাণী এসেছিল তারা বিভিন্ন কারণে মারা গেছে। মারা যাওয়ার পর তাদের যে ধ্বংসাবশেষ থাকে তাকে আমরা জীবাশ্ম বলি। এই জীবাশ্ম নিয়ে আলোচনা করার যে বিজ্ঞান তাকে বলা হয় জীবাশ্মবিদ্যা বা প্যালিওন্টোলজি। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজিতে। এটা একটা জীববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে আরো অনেক আছে, এগুলো আপনারা পড়লে বুঝবেন। ক্যারোলাস লিনিয়াস জীববিজ্ঞানের দ্বিপদ নামকরণের জনক হিসেবে পরিচিত। তিনি জীবজগৎকে প্রধান ভাগে ভাগ করেন: উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎকে প্ল্যান্টি বলা হয় এবং প্রাণী জগৎকে অ্যানিমেলিয়া বলা হয়। আর.এস. হুইটেকার ১৯৬৯ সালে জীবজগৎকে ৫টি রাজ্যে অর্থাৎ 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। তিনি শুধুমাত্র প্রস্তাবই দেন, তিনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে ১৯৭৪ সালে মার্গুলিস জীবজগৎকে ২টি সুপার কিংডমে ভাগ করেন এবং ৫টি রাজ্য, যেগুলো আর.এস. হুইটেকার প্রস্তাব দিয়েছিলেন, সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। সুপার কিংডম 1, সুপার কিংডম 1 কে প্রোক্যারিওটা বলা হয় অর্থাৎ আদিকোষী। এই আদিকোষী সুপার কিংডমের মধ্যে শুধুমাত্র একটি রাজ্য বা কিংডম রয়েছে। এটাকে বলা হয় মনেরা। এখানে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল অবস্থিত। এরা সাধারণত এককোষী হয়, আদিকোষী হয়। এদের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, এগুলো আমরা পরে ধীরে ধীরে জানতে পারবো। সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটা। ইউক্যারিওটা অর্থ হলো প্রকৃত কোষী, অর্থাৎ এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে,
নিউক্লিওলাস থাকে, যেমন প্রতিষ্ঠা এই ২য় রাজ্যটি। এর অন্তর্ভুক্ত হলো অ্যামিবা। ৩ নাম্বার হলো ফানজাই অর্থাৎ ইস্ট এর অন্তর্ভুক্ত। প্লান্টি এটা হলো উদ্ভিদজাত। উদ্ভিদ যত ধরনের উন্নত উদ্ভিদ আছে সবগুলো প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া অর্থাৎ এখানে যত ধরনের অ্যানিমাল আছে অর্থাৎ মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, মানুষ, বানর সহ সবকিছুই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। বনের রাজ্য সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানলে এখানে দেখতে পারবো এটা যেহেতু আদিকুশি অর্থাৎ সুপার কিংডম 1 এরা আদিকুশি। এদের কোষে নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত। যার কারণে এদের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এরা প্রোক্যারিওটিক জীব অর্থাৎ আদিকোষী। এরা এককোষীয় হয়, আবার মাঝে মধ্যে এরা একটির পর একটি সুতার মতো যুক্ত হয়ে কলোনি আকারে বসবাস করে। যেমন ব্যাকটেরিয়ার নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালকে আবার সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। রাজ্য 2 অর্থাৎ প্রোটিস্টা হলো ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত কোষী। সাধারণত এরা এককোষী হয়ে থাকে। কোষের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে, যার কারণে এদের নিউক্লিয়াস সুগঠিত হয়ে থাকে। জলজ পরিবেশে বেশি দেখা যায়। যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, ফানজাই এটা হলো এরা ইউক্যারিওটিক হয়ে থাকে এবং বহুকোষী হয়ে থাকে। আহ, এরা প্রতিষ্ঠা এটা প্রকৃত কোষী হলেও এরা সাধারণত এককোষী হয়। তবে ফানজাই এরাও প্রকৃত কোষী কিন্তু এরা বহুকোষী হয় সাধারণত। যেমন ইস্ট এককোষী, এটা একটু ব্যতিক্রম। বাকিগুলো ফানজাই রাজ্যের বাকিগুলো সবাই বেশিরভাগ ওই বহুকোষী হয়ে থাকে। কিন্তু ইস্ট এটা এককোষী, এটা একটু ব্যতিক্রম। এদের দেহে ক্লোরোফিল নেই, তাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা উদ্ভিদজাত নয়, তাই এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে করে। কোষ প্রাচীরে কাইটিন দ্বারা গঠিত। যেমন ইস্ট, ফেনিসিলিয়াম। প্লান্টি প্লান্টি এলা হলো যত ধরনের প্লান্ট আছে, যেমন উন্নত, অনুন্নত, মশবর্গীয়, ফার্নবর্গীয়, সপুষ্পক। সপুষ্পক বলতে যাদের ফুল ফোটে তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। এছাড়াও শৈবাল, মশ, ফার্ন ইত্যাদি সবগুলো হলো প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এরা বহুকোষী হয়ে থাকে, প্রকৃতকোষী হবে। কোষের ক্লোরোফিল থাকে, তাই এরা যেসব উদ্ভিদ বলতে যে সকল দেহে কোষের ক্লোরোফিল থাকে সেই সকল দেহে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। যেহেতু এখানে এই রাজ্যের অন্তর্ভুক্ত সব উদ্ভিদেরই কোষে ক্লোরোফিল থাকে, তাই এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। ফানজাই রাজ্যের ফানজাই রাজ্যের প্রাণীদের অর্থাৎ ইস্ট, ফেনিসিলিয়াম ইত্যাদির কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। আর প্লান্টি অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ, উন্নত, অনুন্নত সবগুলোর ক্ষেত্রে এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। অ্যানিমেলিয়া অর্থাৎ এখানে যত ধরনের প্রাণী সবকিছু অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এরা বহুকোষী এবং ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃতকোষী। কোষে কোষপ্রাচীর নেই। এই প্র এই ৩ নাম্বার এবং ৪ নাম্বার অর্থাৎ ফানজাই এবং প্লান্টি এই ২ টি রাজ্যের প্রাণীর এদের আ কোষের কোষপ্রাচীর থাকে। ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীর কোষের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। আর প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত কোষের কোষপ্রাচীর ওই সেলুলোজ দ্বারা গঠিত। আর অ্যানিমেলিয়া এখানে কোন ধরনের কোষপ্রাচীর থাকে না। খাদ্য গ্রহণ করে গ্রাসন পদ্ধতিতে। অধিকাংশই চলনশীল, যেমন মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। সব ধরনের প্রাণী সাধারণত অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এবার আমরা দ্বিপদ নামকরণ সম্পর্কে একটু জানি। পদ্ধতিতে কোনো জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশে লেখা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে, একটি হলো গণ এবং অপরটি হলো প্রজাতি। দ্বিপদ নামকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক হলো প্রজাতি। দ্বিপদ নামকরণের নিয়মাবলী অর্থাৎ যেভাবে আমরা দ্বিপদ নামকরণ করতে পারি, জীবের বৈজ্ঞানিক নাম দুটি শব্দের হতে হয়। প্রথম শব্দটি হলো গণ এবং পরবর্তী শব্দটি হলো প্রজাতি। প্রথম শব্দটি গণের নাম এবং এর প্রথম অক্ষর বড় হাতের লিখতে হয়। দ্বিতীয় শব্দটি প্রজাতির নাম এবং এর সবগুলো অক্ষর ছোট হাতের লিখবো আমরা।
বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় লিখতে হয়। সাধারণত বই লিখলে এটি একটা হেলানো ল্যাটিন ভাষায় লিখতে হয়। আর যখন আমরা এটি হাতে লিখব তখন গণ এবং প্রজাতির নিচে আলাদা, আলাদা করে আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ গণের নিচে একটা ছোট করে আন্ডারলাইন করব এবং প্রজাতির নিচে একটা ছোট করে আন্ডারলাইন করব। তবে এখানে হাতে লেখার সময় এটা হেলানো অক্ষরে বা ইটালিক অক্ষরে লিখতে হবে না। তবে অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে গণের প্রথম অক্ষরটি বড় হাতের হয়। একটি জীবের একটি মাত্র বৈজ্ঞানিক নাম থাকে যা সারা বিশ্বে একই হবে। অর্থাৎ পুরা বিশ্বে একটা জিনিসের জন্য বৈজ্ঞানিক নাম সব জায়গায় সেম হবে। যেমন মানুষকে বাংলাদেশে হোমো সেপিয়েন্স বলবে এবং বাংলাদেশের বাইরে যেকোনো জায়গায় গেলেও হোমো সেপিয়েন্স বলবে। এটা হলো দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ লিখার নিয়মটা আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় চলে আসে। আর আমাদের ফলিত শাখা, ভৌত শাখা ইত্যাদি থেকে কিছু এমসিকিউ আসে এবং আর.এস. হুইটেকার যে ৫ টি রাজ্যের আ এবং পরবর্তীতে মার্গুলিস ওই ৫ টি রাজ্যকে অন্তর্ভুক্ত করে ২ টি সুপার কিংডমে ভাগ করেন এবং মনেরা রাজ্যের উদাহরণ, প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ, মনেরা রাজ্যের বৈশিষ্ট্য, প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য, এইসব বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের পরীক্ষায় সৃজনশীল আসতে পারে। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমরা ১ম চ্যাপ্টারটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।